বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রথমেই কৃতজ্ঞতা জানাই আরিফ আজাদ ভাইকে, যিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে নাস্তিক এবং কাফিরদের বিবিধ প্রশ্নের উত্তর সুন্দরভাবে গল্পের আকারে উপস্থাপন করেছেন। ইসলামের অন্তর্নিহিত কিছু বিষয় যেগুলি সচরাচর মানুষের অন্তরে উকি দেয়, মানুষের অন্তরে প্রশ্ন সৃষ্টি করে। আরিফ আজাদ ভাই অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই প্রশ্নগুলো তার প্যারাডক্সিক্যাল সাজিদ বইটিতে উপস্থাপন করেছেন, যেটি দাওয়াতের কাজকেও করেছে অত্যন্ত সহজতর। এভাবেই প্রতিটি শিক্ষিত তরুণ সমাজকে ইসলাম প্রচারে এগিয়ে আসা প্রয়োজন। সুন্দর কথার মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়া প্রয়োজন। আল্লাহ পাক আমাকে এবং এ যুগের তরুণ সমাজকে জ্ঞান, প্রজ্ঞা এবং হিকমাহ দান করুন, যাতে আমরা উত্তম কথার মাধ্যমে মানুষকে ইসলামের পথে আহ্বান করতে পারি। আমিন। শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব। সাজিদের কাছে একটি মেইল এসেছে সকালবেলা। মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লব দাকে আমিও চিনি। সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝেই টিএসসিতে দেখা হতো। দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞাসা করতেন, তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস? বিপ্লব দা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত, দেখা হওয়া মাত্রই প্রদর্শন। বিপ্লব দাকে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লব দা একই ডিপার্টমেন্টের। বিপ্লব দা সাজিদের চেয়ে 2 ব্যাচ সিনিয়র। সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথম নাস্তিক হয়ে গিয়েছিল, তার পুরো ক্রেডিটটাই বিপ্লব দার। বিপ্লব দা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনোস্টিকদের বই টই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল। সাজিদ এখন আর নাস্তিক নেই। আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার গুতাচ্ছে। আমাকে দেখা মাত্রই বলল, তোর দাওয়াত আছে। কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। সাজিদ বলল, বিপ্লব দা দেখা করতে বলেছেন। আমার সাথে ওনার কোনো লেনদেন নেই, আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না। সাজিদ বলল, ঘাবড়ে গেলি নাকি? তোকে একা না, সাথে আমাকেও। এই বলে সাজিদ বিপ্লব দার মেইলটি ওপেন করে দেখল। মেইলটি হুবহু এরকম। সাজিদ, আমি তোমাকে একজন প্রগতিশীল, উদার মন সম্পন্ন, মুক্ত মনা ভাবতাম। পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোলামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে, কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি আমি। আজ বিকালে বাসায় এসো, তোমার সাথে আলাপ আছে। আমরা খাওয়া দাওয়া করে দুপুরের নামাজ পড়ে বিপ্লব দার সাথে দেখা করার জন্য বের হলাম। বিপ্লব দা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাটাবন। জ্যাম ট্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লব দার বাসায় পৌঁছি, তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে। বিপ্লব দার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না। সাজিদ বলল, দাদা আলাপ একটু পরে হবে, আসরের নামাজটা পড়ে আসি আগে। বিপ্লব দা না করলেন না। আমরা বেরিয়ে গেলাম। পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম ওনার বাসায়। বিপ্লব দা ইতোমধ্যেই কফি তৈরি করে রেখেছেন, খুবই উন্নত মানের কফি। কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়ল মুহূর্তেই। সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল, জানিস বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত, ভূমধ্যসাগরীয় অঞ্চলের কফি। এইটা কানাডা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। বিপ্লবদা কানাডা থেকে অর্ডার করিয়ে আনেন। কফির কাপে চুমুক দিয়ে মনে হলো আসলেই সত্যি এত ভালো কফি হতে পারে, ভাবাই যায় না। সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, আলাপ শুরু হোক। বিপ্লবদার মুখের সদাহাস্য ভাবটা আজকে নেই। উনার পরম শিষ্যের এরকম অধপতনে সম্ভবত উনার মন কিছুটা বিষণ্ণ। তিনি বললেন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে একটি বিষয় বলার জন্যই আসতে বলেছি। হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে, তবুও। সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল, জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি। আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনই। বিপ্লব দা কোনো ভূমিকায় গেলেন না, সরাসরি বললেন, ওই যে তোমার সৃষ্টিকর্তা, ওনার ব্যাপারে বলতে চাই। তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি হয়তো এ ব্যাপারে জানো। সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো দরকার নেই। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই।
আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে একটা সামান্য সূচও যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না, তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হবে আপনা আপনি। কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়াই। এই কথাগুলো বিপ্লব দা এক নাগারে বলে গেলেন। মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই নেননি এতক্ষণ। সাজিদ বলল, অদ্ভুত তো, তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি। হা 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 হা। সাজিদ চমৎকার একটা হাসি দিল। সাজিদ এইভাবে হাসতে পারে তা আমি আজই প্রথম দেখলাম। বিপ্লব দা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হলো না। উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন। আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম। তিনি যা বোঝালেন বা বললেন তার সারসংক্ষেপ এরকম: পদার্থবিজ্ঞানের নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সে একটি থিওরি আছে, সেটি হলো কোয়ান্টাম ফ্যাকচুয়েশন। এই কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বে পরম শূন্যস্থান বলে আদতে কিছু নেই। মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি, বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তাই যখনই কোনো শূন্যস্থান বা নাথিং সৃষ্টি হয়, সেখানে 1 সেকেন্ডের বিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা অর্থাৎ ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার তৈরি হচ্ছে এবং এক একটির সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা জানো কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে? আমি বললাম না। বিপ্লব দা আবার বলতে শুরু করলেন, এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে। হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়। সাজিদ বলল, হ্যাঁ, হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাপ একসাথে অ্যাকুরেটলি জানতে পারবো না। যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গলদ থাকবে, আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলদ থাকবে। দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না। এইটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা না, আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য। বিপ্লব দা বললেন, এক্স্যাক্টলি, একদম তাই। হাইজেনবার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বের শূন্যস্থান বলে কিছুই থাকতে পারে না। যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটোই শূন্য চলে আসে, যা হাইজেনবার্গের নীতির বিরুদ্ধ। এইটুকু বলে বিপ্লব দা একটু থামলো। কফির পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন, বুঝতেছো তোমরা? সাজিদ বুঝছে কিনা জানি না, তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলেও বিপ্লবদার উপস্থাপন ভঙ্গিমা সেটাকে অনেকটা প্রাণোজ্জ্বল করে তুলছে। ভালো লাগছে। বিপ্লব দা কফিতে চুমুক দিলেন, এরপর আবার বলতে শুরু করলেন, তাহলে তোমরা বলো না যে বিগ ব্যাং এর আগে তো কিছুই ছিল না, না সময়, না শক্তি, না অন্য কিছু। তাহলে বিগ ব্যাং এর বিস্ফোরণটি হলো কিভাবে? এর জন্য নিশ্চয়ই কোনো শক্তি দরকার, কোনো বাহ্যিক বল দরকার, তাই না? এটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে। তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে, কিন্তু দেখো বিজ্ঞান বলছে এইখানে স্রষ্টার কোনো হাত নেই। বিগ ব্যাং হবার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্যাকচুয়েশন থেকে। সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে। আর তোমরা এখনো স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো। এতটুকু বলে বিপ্লবদার চোখ মুখ ঝলমলিয়ে উঠল। মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সফল হয়ে গেছে। আমরা হয়তো ওনার বিজ্ঞানের উপর এই জ্ঞানগর্ভ লেকচার শুনে এক্ষুনি নাস্তিকতার উপর ঈমান নিয়ে আসব। যাই হোক, ইতোমধ্যে সাজিদ 2 কাপ কফি গিলে ফেলেছে। নতুন 1 কাপ ঢালতে ঢালতে সে বলল, এই ব্যাপারে স্টিফেন হকিন্সের বই আছে, নাম দ্য গ্র্যান্ড ডিজাইন। এটা আমি পড়েছি। সাজিদের কথা শুনে বিপ্লব দাকে খুব খুশি মনে হলো। তিনি বললেন, বাহ, তুমি তাহলে পড়াশোনা স্টপ করনি। বেশ বেশ, পড়াশোনা করবে, বেশি বেশি পড়বে। সাজিদ হাসলো, হেসে বলল, কিন্তু দাদা, এই ব্যাপারে আমার কনফিউশন আছে। কোন ব্যাপারে?
বিপ্লবদার প্রশ্ন। স্টিফেন হকিংস আর লিওনার্দো মেদিনোর বই দ্য গ্র্যান্ড ডিজাইনের ব্যাপারে। বিপ্লবদা একটু থতমত খেলো মনে হয় উনি মনে মনে বলছে, এই ছেলে দেখছি খোদার উপর খোদাগিরি করছে। তিনি বললেন, ক্লিয়ার করো। সাজিদ বলল, আমি দুইটা দিক থেকেই এটার ব্যাখ্যা করব, বিজ্ঞান এবং ধর্ম, যদি অনুমতি দেন। অবশ্যই, বিপ্লবদা বললেন। আমি মুগ্ধ শ্রোতা। গুরু এবং এক্স শিষ্যের তর্ক জমে উঠেছে। সাজিদ বলল, প্রথম কথা হচ্ছে স্টিফেন হকিংসের এই থিওরিটি এখনো থিওরি, সেটা ফ্যাক্ট নয়। এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস। তিনি এইটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছিলেন। বইটার নাম ছিল এ ইউনিভার্স ফ্রম নাথিং। অনেক পরে এখন স্টিফেন এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছেন। ওনার এই বইটা প্রকাশ হবার পর সিএনএনে এক সাংবাদিক হকিংকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হকিং বলেছিল, ঈশ্বর থাকলেও থাকতে পারে, তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই। বিপ্লবদা বলল, সেটাই। উনি বুঝলেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস। হকিং কি বুঝিয়েছেন জানি না, কিন্তু হকিং এর ওই বইটি অসম্পূর্ণ, কিছু গলত আছে। বিপ্লবদা কফির কাপ রাখতে রাখতে বললেন, গলত মানে? দাঁড়ান বলছি। গলত মানে উনি কিছু বিষয় বইতে ক্লিয়ার করেননি। যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয়, তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে। ওনার বইতে যে গলতগুলো আছে সেগুলো সিরিয়াসলি বলছি। গলত নাম্বার 1, হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে। এখানে প্রশ্ন হলো, শূন্য বলতে হকিং কি একদম নাথিং বা কোনো কিছুই নেই বুঝিয়েছেন, নাকি কোয়ান্টাম ভ্যাকুয়াম বা বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন, সেটা ক্লিয়ার করেননি। হকিং বলেছেন শূন্যস্থানে বস্তুর কণার মাঝে কোয়ান্টাম ফ্যাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন, কিন্তু ওই শূন্যস্থানে যখন সময় আর স্থানও তৈরি হয়নি, ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি। গলত নাম্বার 2, হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের মাধ্যমে। তখন সময় বা টাইমের আচরণ আজকের সময়ের মতো ছিল না, তখন সময়ের আচরণ ছিল স্থান বা স্পেসের মতো, কারণ এই ফ্যাকচুয়েশন হবার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না, স্থানের দরকার ছিল। কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে সময় বা টাইম মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে, সেই সময় পরবর্তীতে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন। আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম, তার চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেছে। সাজিদ বলে যাচ্ছে, গলত নাম্বার 3, পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো, তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে, এটার ব্যাখ্যা হকিং দেয়নি। গলত নাম্বার 4, আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন, যখন সময় ছিল না, স্থান ছিল না, তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন? সাজিদ হকিং এর বইয়ের 5 নাম্বার গলতের কথা বলতে যাচ্ছিল। তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন, ওকে ওকে বুঝলাম, আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি। এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আরো পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল। সাজিদের কাছে বিপ্লবদার এমন মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল। মনে মনে বললাম, ইয়েস সাজিদ, ইউ ক্যান। সাজিদ বলল, হ্যাঁ, সে পরীক্ষা চলতে থাকুক। যদি কোনোদিন এই থিওরি সত্যিও হয়ে যায়, তাহলে আমাকে ডাক দিয়েন না দাদা, কারণ আমি কোরআন দিয়েই প্রমাণ করে দিতে পারবো। সাজিদের এই কথা শুনে আমার হেঁচকি উঠে গেল। কি বলে রে?
এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলেছে সেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলছে, কেমনে কি? বিপ্লব দাও বুঝলো না। তিনি জিজ্ঞাসা করলেন, কিরকম? সাজিদ হাসলো, বলল, শূন্য থেকেই মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা। আমি আরো অবাক, কি বলে এই ছেলে? সে বলল, আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের কথাই বলেছে। কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন। এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না, কোয়ান্টাম ফ্যাকচুয়েশন থিওরি আসলেও পাল্টাবে না, একই থাকবে। বিপ্লব দা বলল, কোরআনে কি আছে বললে জানো? সূরা বাকারার 117 নম্বর আয়াতে আছে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনয়ন করেন। এখানে মূল শব্দ বাদিও বা অরিজিনেটর, যেখান থেকেই অস্তিত্ব অনস্তিত্বের ধারণা, এবং যখন তিনি কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। Creator of the heaven and the earth from nothingness, he has only to say when he will a thing be and it is. দেখুন, আমি আবারও বলছি, আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা এখানে কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের কথাই বলেছেন। তিনি তার সৃষ্টির কথা বলেছেন। তিনি অনস্তিত্ব নাথিং থেকে অস্তিত্ব সামথিং এ এনেছেন। এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন, তারপর তাতে সূর্য, চাঁদ, গ্যালাক্সি এগুলো একটা একটা বসিয়ে দিয়েছেন। তিনি কেবল নির্দেশ দিয়েছেন। হকিংও একই কথা বলছে, কিন্তু তারা বলছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই। আল্লাহ বলছেন না, এমনি হয়নি। আমি যখন নির্দেশ করেছি হও বা কুন, তখন তা হয়ে গেল। হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো, সময় কেন, কিভাবে স্থান হলো, পরে আবার সেটা সময় হলো। কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন হতে, আর তা হয়ে গেল। ধরুন একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন। ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায়, কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে। দর্শক দেখছে। খালি টেবিলের উপরে হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়ে গেল। দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে? না, বলবে না। এর পেছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে। সে স্টেজের এক কোণা থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে। স্রষ্টাও এরকম, তিনি শুধু বলেছেন হও, আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল। আপনাদের এই শূন্য স্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হও পর্যন্তই। মাগরিবের আজান পড়তে শুরু করেছে। বিপ্লব দাকে অনেকটাই হতাশ দেখলাম। আমরা বললাম আজ তাহলে উঠি। উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, এসো। আমরা বেরিয়ে পড়লাম। আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি। কে বলবে এই ছেলেটা গত 6 মাস আগেও নাস্তিক ছিল, নিজের গুরুকেই কিরকম কুপকাত করে দিয়ে আসলো। কোরআনের সূরা বাকারার 117 নম্বর আয়াতটি কত হাজার বার পড়েছি, কিন্তু এভাবে কোনোদিন ভাবিনি। আজকে এটা সাজিদ যখন বিপ্লব দাকে বোঝাচ্ছে, মনে হচ্ছে আজকেই নতুন শুনছি এই আয়াতের কথা। গর্ব হতে লাগলো আমার। একটি ছোট্ট সুসংবাদ দিয়ে রাখি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী বা সিরাতের বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম, যে বইটিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সবিস্তরে বর্ণিত হয়েছে। একজন মুমিনের অবশ্যই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সবিস্তরে জানা উচিত। যারা সময়ের অভাবে অথবা অন্য যে কারণেই হোক সিরাত গ্রন্থটি পড়তে পারছেন না, তাদের জন্য পূর্ণাঙ্গ গ্রন্থটি আমি অডিও বুক আকারে প্রকাশ করব ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমার চ্যানেলের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সহজে পেতে পারেন। ধন্যবাদ।